প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিও ক্লাসে আমরা বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করা দেখে এসেছিলাম। এবং আমি তোমাদের বলে এসেছিলাম যে সেই প্রস্তুতি বিক্রিয়াগুলো বা ওই রাসায়নিক বিক্রিয়াগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আমাদের সৃজনশীলের উদ্দীপক তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়াও বেশিরভাগ সময় বিভিন্ন বোর্ডে দেখা যায় যে গ অথবা ঘ নম্বর কোশ্চেনে আমাদেরকে এই প্রস্তুতিগুলো পরীক্ষায় লিখতে হয়। তার মানে তোমরা প্রস্তুতিগুলো যত ভালো করে শিখবে, অর্থাৎ এক একটা সমগোত্রীয় শ্রেণী থেকে অন্য একটা সমগোত্রীয় শ্রেণীতে যত দ্রুত তুমি সুইচ করতে পারবে বা খুব ভালোভাবে বিক্রিয়াগুলো শিখবে, ততই কিন্তু তোমাদের জন্য ভালো। আজকে আমরা মূলত অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের এই টপিকগুলো মূলত কিন্তু তোমাদের এমসিকিউ কিংবা জ্ঞানমূলক প্রশ্নের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমেই আমরা অ্যালকোহলের ব্যবহার নিয়ে আলোচনায় আসছি। এখানে বলা হচ্ছে যে মিথানল হচ্ছে বিষাক্ত একটা রাসায়নিক পদার্থ। অ্যালকোহলের প্রথম যেই সদস্যটা সেটাই হচ্ছে মিথানল। এরপরে ধীরে ধীরে ইথানল, প্রোপানল, বিউটানলের দিকে আমরা অগ্রসর হই। অর্থাৎ যত আমরা আণবিক ভর বাড়াই তত কি নিচের দিকে ধাবিত হতে থাকি, অর্থাৎ আমাদের যেই হাইড্রোকার্বনগুলো আরও আকৃতিতে বড় হতে থাকে, আরও ভারী হতে থাকে। মিথানলটা মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড বিভিন্ন জৈব অ্যাসিডের অ্যাস্টার প্রস্তুত করা হয়ে থাকে। তো এই যে ইথানোয়িক অ্যাসিড কিংবা জৈব অ্যাসিডের অ্যাস্টার, এটা মূলত আমরা ব্যবহার করি অ্যালকোহলের সাথে আমাদের যে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড তার বিক্রিয়ার মাধ্যমে। যেমনটা আমরা যদি একটা উদাহরণ দেখি এখানে, যে ধরো আমরা ব্যবহার করছি এখানে উদাহরণ হিসেবে অ্যালকোহল, এখানে নিয়ে নিলাম আমি ইথানলকে এবং এর সাথেই আমি দিয়ে দিচ্ছি কার্বক্সিলিক অ্যাসিডকে। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে অ্যাস্টারের কথা আমরা বলছি, এটা কিভাবে সৃষ্টি হয়। এখানে এই হাইড্রোজেন এবং এই হাইড্রক্সিল তারা মিলে পানি উৎপন্ন করে। তাহলে পানি যখন উৎপন্ন করে ফেললো, তখন এই অ্যালকাইলটা এখানে, আবার এখানে যে অ্যাসিডের ঋণাত্মক মূলকটা কার্বক্সিলিক অ্যাসিডের সেটা, তার মানে এখানে এই অক্সিজেনটার একটা হাত খালি, এখানে কার্বনের একটা হাত খালি। তখন যেই বিক্রিয়াটা সংগঠিত হয়, অর্থাৎ পানিটা অপসারিত হয়ে যাওয়ার পরে এই যৌগটা গঠিত হয়ে যায়। খেয়াল করে দেখো, এই যৌগটা কিন্তু অদ্ভুত একটা যৌগ, কারণ অ্যালকোহলের ওএইচটা চলে গেছে আর কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনটা চলে গেছে, গিয়ে এই লবণটা উৎপন্ন করলো। এবং এর নামটা কি তাহলে? এর নামটার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যেমনটা দেখে এসেছিলাম যে সোডিয়াম ইথানয়েড কিংবা পটাশিয়াম ইথানয়েড, ঠিক সেরকমই নামটা। কিন্তু এখানে আমার এই জায়গাটাতে কে রয়েছে? এখানে রয়েছে ইথাইল। তাহলে ইথাইল ইথানয়েড হচ্ছে এর নামটা। এবং তোমরা খেয়াল করে দেখবে যে এটাও কিন্তু একটা লবণ। তার মানে এখানে যদি ইথাইলের পরিবর্তে এই জায়গাটাতে সোডিয়াম কিংবা পটাশিয়াম আসতো, তার নামটা কিন্তু হতো সোডিয়াম ইথানয়েড কিংবা পটাশিয়াম ইথানয়েড। তাহলে এই যৌগটাকেই আমরা বলছি অ্যাস্টার। তার মানে তোমরা বুঝতেই পারছো যে অ্যালকোহল এবং আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে অ্যাস্টার সৃষ্টি হয় এবং তার সাথে সাথে পানি উৎপন্ন হয়। এরপরের অংশগুলোতে আমরা চলে যাচ্ছি যে ইথানলকে, মানে আমাদের অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর যে দ্বিতীয় হাইড্রোকার্বনটা বা দ্বিতীয় যে সদস্যটা, এই ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক্স এবং ঔষধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ঔষধ শিল্পে এবং রেকটিফাইড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়ে থাকে। এবং আমরা জানি যে ইথানলের 96% জলীয় দ্রবণটাকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। পারফিউম শিল্পেও ইথানলের ব্যাপক ব্যবহার রয়েছে, তবে পারফিউমে ইথানল ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করে নেওয়া হয়। ওষুধ এবং খাদ্য শিল্প ব্যতীত কিন্তু অন্য শিল্পে রেকটিফাইড স্পিরিট সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়। একে আমরা বলি মেথিলেটেড স্পিরিট। কাঠ এবং ধাতুর তৈরি যে সকল আসবাবপত্র রয়েছে তাদেরকে বার্নিশ করার জন্য ব্যবহার করা হয় এই মেথিলেটেড স্পিরিট। বর্তমানে
ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে, এবং এই ইথানলকে যে আমরা জ্বালানি রূপে ব্যবহার করি এটা এই চ্যাপ্টারেও আমি এর আগেও বলে এসেছি। সবশেষে আমরা যদি স্টার্চ অর্থাৎ চাল, গম, আলু কিংবা ভুট্টার কথা বলি, সেখান থেকে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ায় অ্যালকোহল প্রস্তুত করা হয়ে থাকে। এছাড়াও চিনি শিল্পের উপজাত উৎপাদ যেটা চিটাগোর থেকেও একই প্রক্রিয়ায় আমরা অ্যালকোহল, বিশেষ করে ইথানলটা পেয়ে থাকি। বাংলাদেশের দর্শনায় যে কেরু কোম্পানি যেটা রয়েছে, কেরু অ্যান্ড কো, সেই কোম্পানিতে ইথানল প্রস্তুত করে দেশের চাহিদা পূরণ করা হয়। এবং অ্যালকোহল জ্বালানি হিসেবে ব্যবহার করলে যেমন একদিকে আমাদের জীবাশ্ম জ্বালানির উপর চাপটা কমে, অপরদিকে কিন্তু পরিবেশকেও দূষণমুক্ত রাখা যায়। তার মানে পরিবেশের জন্য উপযোগী কিংবা পরিবেশ দূষণ রোধে উপযোগী যে জ্বালানি, সেটা হিসাবে অ্যালকোহল বা ইথানলের গুরুত্ব কিন্তু সার্বজনীন। এরপরেই চলে আসছি আমরা অ্যালডিহাইডের ব্যবহারে। অ্যালডিহাইডের ব্যবহারের ক্ষেত্রে লক্ষ্য করলে তোমরা দেখবে যে অ্যালডিহাইডের পলিমারকরণ বিক্রিয়া, যেই পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আমরা এরপরে ক্লাসে আলোচনা করব বিস্তারিতভাবে, তো সেই পলিমারকরণ বিক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়ে থাকে। যেমন মিথানলের কথা যদি বলি আমরা, মিথানলের রাসায়নিক যে সংকেতটা সেটা কি তোমাদের মনে আছে? এটা হচ্ছে HCHO। এই মিথানলের জলীয় দ্রবণটাকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করলে একটা বিশেষ ধরনের পলিমার সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে ডেরালিন পলিমার। এবং এই ডেরালিন পলিমারটা দিয়ে কিন্তু চেয়ার, টেবিল কিংবা ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি প্লাস্টিক দ্রব্যগুলো তৈরি করা হয়ে থাকে। এবং এখানে আমরা ডেরালিনের ছবি দেখতে পাচ্ছি। এরপরের যে ব্যবহারটা, ফর্মালডিহাইড এবং ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় আমরা এক ধরনের রেজিন উৎপন্ন করি, সেটা হচ্ছে, তার নামটা হচ্ছে ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন, যেটা আমাদের বাসা বাড়িতে যে প্লেট, গ্লাস কিংবা মগ ব্যবহার করা হয়ে থাকে এগুলো তৈরিতে ব্যবহৃত হয়। ফর্মালডিহাইড কোনটা? ফর্মালডিহাইড হচ্ছে মিথানলকেই আমরা ফর্মালডিহাইড বলি, অর্থাৎ CHO। আরেকটা তোমরা নাম দেখবে, সেটা হচ্ছে ইথানল, এটাকে বলা হয় অ্যাসিটালডিহাইড। তাহলে এখানে আমরা ইউরিয়া ফর্মালডিহাইডের রেজিনটা দেখতে পাচ্ছি ছবিতে। এরপরেই আমরা চলে আসছি জৈব অ্যাসিডের ব্যবহারে। তো তোমরা ইতিমধ্যেই জানো যে জৈব অ্যাসিডগুলো কি, আমাদের অজৈব যে অ্যাসিডগুলো রয়েছে যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড কিংবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাদের তুলনায় কি অনেকটাই দুর্বল। এবং জৈব অ্যাসিড মূলত মানুষের খাদ্যোপযোগী উপাদান, যেমনটা আমরা লেবুর রসে পাই সাইট্রিক অ্যাসিডকে, আমরা দুধ কিংবা দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিডকে পাই, তেঁতুলের মধ্যে আমরা টার্টারিক অ্যাসিডকে পাই ইত্যাদি কিন্তু জৈব অ্যাসিড, এবং এগুলোকে আমরা কিন্তু কি খাবার হিসেবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে গ্রহণ করে থাকি। জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার একটা ক্ষমতা রয়েছে, এবং মূলত এই ঘটনাটা ঘটে যেহেতু মৃদু অ্যাসিড সেটা কি আমাদের ক্ষতিও করছে না, এবং এখানে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি হয়। এই অম্লীয় পরিবেশ সৃষ্টির ফলে যে ব্যাকটেরিয়া কিংবা ইস্টগুলো রয়েছে তারা বংশবৃদ্ধি করতে পারে না। ফলে এই জৈব অ্যাসিডগুলোকে বা এই দুর্বল অ্যাসিডগুলোকে কিন্তু আমরা খাদ্য সংরক্ষণ হিসেবেও ব্যবহার করে থাকি। তোমরা ইতিমধ্যে জেনে এসেছো যে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% যে জলীয় দ্রবণটা তাকে বলা হয় ভিনেগার। এই ভিনেগার বিভিন্ন ধরনের খাদ্য সংরক্ষণে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা হয়ে থাকে, এবং আমরা জানি যে সস এবং আচার সংরক্ষণের জন্য ভিনেগার ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ব্যবহার নিয়ে আলোচনা, এবং আমি তোমাদের ক্লাসে শুরুতেই বলে এসেছি যে এই টপিকটাতে মূলত আমাদের জ্ঞানমূলক প্রশ্ন বা MCQ এসে থাকে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাব এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পলিমার। তো প্রথমে আমরা দেখি নেই যে আমরা পলিমারকরণ বিক্রিয়া বা পলিমারাইজেশন রিঅ্যাকশন কাকে বলি। যেই বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র অণু পরস্পর যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, সেই বিক্রিয়াকে আমরা পলিমারকরণ বিক্রিয়া বলে থাকি। এবং এই পলিমারকরণ বিক্রিয়ার উদাহরণ তোমরা এর আগেও দেখে এসেছো, আমরা যখন এই চ্যাপ্টারটাতে অ্যালকিন নিয়ে আলোচনা করেছিলাম, অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে, তখন তোমরা দেখেছো। এবং আমি এটাও বলে এসেছিলাম যে
পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট অণুগুলো অংশগ্রহণ করে, অর্থাৎ যেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, তাদের প্রত্যেকটিকে এক একটি মনোমার বলা হয়। এবং বিক্রিয়ার ফলে যে বৃহৎ বা বড় অণুটা সৃষ্টি হয় তাকে বলা হয় পলিমার অণু। তার মানে ছোটগুলো হচ্ছে মনোমার এবং বড়গুলো হচ্ছে পলিমার। এবার যদি দুইটি মনোমার একসাথে যুক্ত হয় পরস্পরের সাথে, তখন সেটাকে আর মনোমার বলা হয় না, সেটাকে বলা হবে ডাইমার। আবার তিনটি মনোমার পরস্পরের সাথে যুক্ত হলে সেটাকে বলা হয় ট্রাইমার। তার মানে তুমি বুঝতেই পারছো যে এভাবে যখন তিনের অধিক মানে অনেকগুলো মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে, তখনই সেটাকে আমরা বলবো পলিমার। আমাদের খাদ্যের একটি প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। তো এই প্রোটিনও, অর্থাৎ আমরা যে প্রোটিনটাকে খাদ্য হিসেবে গ্রহণ করি কিংবা আমাদের শরীরের গঠনকারী উপাদান যে প্রোটিনটা, সেটাও কিন্তু অ্যামাইনো অ্যাসিডের একটি পলিমার। তো এই পলিমারের ক্লাসিফিকেশনে আমরা যদি চলে যাই, যে আমরা পলিমারকরণ বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করতে পারি বা কি ভাবে এই পলিমারগুলো সৃষ্টি হয়, আমরা প্রধানত এটাকে দুই ভাগে ভাগ করতে পারি তাদের গঠন প্রকৃতি অনুযায়ী। একটা হচ্ছে সংযোজন পলিমার বা দ্রুত পলিমার, আরেকটা হচ্ছে ঘনীভবন পলিমার। তার মানে বুঝতেই পারছো যে এক ধরনের পলিমার বিক্রিয়া সংঘটিত হবে সংযোজনের মাধ্যমে, অর্থাৎ মনোমারের সংযোজনের মাধ্যমে। আরেক ধরনের পলিমার সৃষ্টি হবে ঘনীভবনের মাধ্যমে। তাহলে চলো আমরা প্রথম ক্যাটাগরিটাতে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি সংযোজন বা দ্রুত পলিমারের কথা। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখি। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, তাকেই বলা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। এবং সংযোজন পলিমারকরণ বিক্রিয়ায় গঠিত পলিমারটাকে সংযোজন পলিমার বলা হয়। অর্থাৎ সাধারণভাবে আমরা এই ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে যে বড় অণুটা সৃষ্টি করে তাকে আমরা সাধারণভাবে পলিমার বলি। কিন্তু যখনই এই পলিমারটা কি সংযোজন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো সংযোজন পলিমার। এবং আমি তোমাদেরকে যেটা বলছিলাম একটু আগেই, যে দুই ধরনের পলিমারকরণ বিক্রিয়ার মধ্যে যেখানে আমরা দেখব যে মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে কোনো একটা পলিমার গঠন করছে, সেটাকে আমরা কিন্তু সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলবো। যেমন প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পলিথিন। সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 বায়ুমণ্ডলীয় চাপে, মানে 1000 অ্যাটমসফেরিক প্রেশার, বা সংক্ষেপে বলতে গেলে 1000 এটিএম চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আমরা বলি সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। এবং তাহলে বলো তো যে এই বিক্রিয়াটাতে আমাদের মনোমারটা হচ্ছে ইথিন আর পলিমারটা হচ্ছে পলিথিন। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই টপিকগুলো শেষ করে, অর্থাৎ সংযোজন পলিমারে আরো যে উদাহরণগুলো রয়েছে সেগুলো শেষ করে কিন্তু আমরা একটা টেবিলে একটা ছকে দেখবো যে এখানে আমাদের মনোমারগুলো কি বা সেখানে পলিমারগুলো কি এবং তাদের ব্যবহার বা ধর্ম নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই ইথিন নিয়ে ইতিমধ্যে আমরা দেখে এসেছি এটা, যে ইথিনের ক্ষেত্রে আমরা জানি তার রাসায়নিক সংকেতটা এরকম, আমরা এর গাঠনিক সংকেতটাও দেখতে পারি। তো এখানে ইথিনটা হচ্ছে মনোমার, এরকম অসংখ্য ইথিন। তো এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করছি কি স্মল এন দিয়ে। কখন এই ঘটনাটা ঘটবে? সামান্য অক্সিজেনের উপস্থিতিতে চাপটা হতে হবে কত? 1000 এটিএম এবং টেম্পারেচারটা কত? 200 ডিগ্রি সেলসিয়াস। তারপরে পলিথিন পাচ্ছি আমি। তো পলিথিনের সংকেতকে আমরা কেন এইভাবে লিখি খেয়াল করে দেখো। এখানকার ডাবল বন্ডটা ভেঙে এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, আর তাহলে ডাবল বন্ড ভাঙলে কি এদিকে কার্বনের একটা হাত চলে যাবে আর এদিকে একটা হাত চলে আসবে, যেটা এখানে দেখাচ্ছি। এটাকে এরপরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে এন দিয়ে দিলাম। এটাকে ইন্ডিকেট করছে, এটা পলিথিন পলিমারটাকে ইন্ডিকেট করছে, যেটাকে আমরা কি যদি খাতায় দেখাতে চাই, যেহেতু এখানে অসংখ্য আমাদের মনোমার মিলে পলিমারটা গঠিত হয়, তাহলে কি আটানো তো সম্ভব না। তাহলে এটাকে আমরা তো সংক্ষেপে কিছু একটা সংকেতের মাধ্যমে দেখাতে চাই। তো এই হচ্ছে সেই সংকেতটা। কিভাবে গঠিত হয়? এই যে দেখো, এটা হচ্ছে আমাদের ইথিন। তো এটা যখন, এটা আমাদের মনোমারটা, এটা ভেঙে গেল, ভেঙে গিয়ে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কার্বনে একটা একটা করে হাত সৃষ্টি হয়ে গেল। তার মানে এরপরে আরেকটা ইথিন পলিমার ভেঙে এইভাবে আসলো, আরেকটা ইথিন মনোমার এসে এখানে লাগলো। এইভাবে ইথিন মনোমার ডাবল বন্ড ভাঙছে আর পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, হয়ে হয়ে দেখো অনেক বড় একটা শিকল বানিয়ে ফেললো বা অনেক বড় একটা যৌগ বা অণু বানিয়ে ফেললো, যেটাকে আমরা বলছি কি, এটাকেই আমরা বলছি পলিথিন। আবার
আমরা যদি পরেরটাতে চলে যাই, সংযোজন পলিমারের দ্বিতীয় যে উদাহরণটা সেটা হচ্ছে পলিপ্রোপিন। তো এই পলিপ্রোপিনকে আমরা কিভাবে বানাই? আমরা নামেই দেখতে পাচ্ছি যে প্রোপিন রয়েছে। এখানে প্রোপিনকে টাইটানিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে 140 এটিএম চাপে এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলেই আমরা কিন্তু পলিপ্রোপিন পাবো। একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো যে আমরা এই পলিমারকরণ বিক্রিয়াগুলোতে বিশেষ ধরনের কিছু একটা স্পেসিফিক টেম্পারেচার এবং প্রেসার ব্যবহার করছি, এবং এখানে দেখো এখানে কিন্তু আমরা এক ধরনের প্রভাবকও ব্যবহার করেছি, যেটা হচ্ছে কি টাইটানিয়াম ক্লোরাইড। তাহলে এই শর্তগুলো কিন্তু আমাদের পলিমারকরণ বিক্রিয়ায় খুবই মুখ্য ভূমিকা পালন করে, এবং এই শর্তগুলোর হেরফের হলে আমরা কিন্তু কাঙ্ক্ষিত পলিমারটা পাবো না। তাহলে উদাহরণ হিসেবে লক্ষ্য করি, আমরা এখানে প্রোপিনকে দেখানো হচ্ছে, আমরা প্রোপিনের সংকেত দেখে বুঝতে পারছি, এবং এই যে ডাবল বন্ডটা, তার মানে 1 নম্বর কার্বনের ডাবল বন্ড, এখানে এন সংখ্যক, ঠিক আগের মতন আমরা ইথিনেও দেখে এসেছিলাম এন সংখ্যক ছিল। তাহলে 140 অ্যাটমসফিয়ারিক প্রেশার এবং 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার টাইটানিয়াম ক্লোরাইডকে ব্যবহার করছি প্রভাবক হিসেবে। তাহলে এখানে ডাবল বন্ডটা ভেঙে দিলাম, এদিকে একটা হাত আসবে আর এদিকে একটা হাত আসবে, তাই তো? তো এদিককার হাতটা কার? আসলে এই কার্বনের নয় কিন্তু, এটা খেয়াল করবে। তাহলে এই যে হাতটা দিয়ে দিলাম, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে, যেহেতু এখানে ইতিমধ্যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হয়ে গেছে, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম এবং এনটা দিয়ে দিলাম। এনটা একটু ডান দিকে ছোট করে হবে, এই জায়গাটাতে। এরপরে তোমাদেরকে খেয়াল করতে হবে যে কিভাবে এই পলিপ্রোপিনটা সৃষ্টি হচ্ছে। মূলত পলিপ্রোপিন দিয়ে আমরা কি করি? পলিপ্রোপিনটা পলিথিনের চেয়েও শক্ত এবং হালকা, এবং এটা দিয়ে আমরা দড়ি, পাইপ, কার্পেট ইত্যাদি তৈরি করে থাকি। এই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রোপিন, এবং প্রোপিনে এই যে দেখো এই কার্বনের মধ্যে ডাবল বন্ড, তাহলে এই কার্বনের দুইটা হাত দিয়ে ধরেছে দুইটা হাইড্রোজেনকে, এই কার্বনের বাকি দুইটা হাত, একটা হাত হাইড্রোজেন ধরেছে, আরেকটা হাতে আরেকটা মিথাইলকে ধরেছে, মিথাইল মূলককে ধরেছে। তাহলে এটা যখন ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থার সৃষ্টি হচ্ছে। এই যে দেখো পাশ থেকে আরও প্রোপিন, তাদেরও ডাবল বন্ড ভেঙে গিয়ে এসে যুক্ত হচ্ছে পরস্পরের সাথে। এই যে দেখো এটাই হচ্ছে আমাদের পলিপ্রোপিন, অর্থাৎ এটা ছিল আমাদের মনোমার, যেটা হচ্ছে প্রোপিন, এবং এই যে আমরা বৃহৎ অণুটা দেখতে পাচ্ছি পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। এবং কিভাবে যুক্ত হচ্ছে খেয়াল করে দেখো, ডাবল বন্ডটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এই কার্বনে একটা হাত, এই কার্বনে একটা হাত সৃষ্টি হচ্ছে। আবার ঠিক একইভাবে অন্য আরেকটা মনোমারেরও এরকম ডাবল বন্ড ভেঙে গিয়ে হাত সৃষ্টি হচ্ছে, এবং তারা কি মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে এটা হচ্ছে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, এবং এইভাবেই কিন্তু মূলত সংযোজন পলিমারটা সম্ভব হয়। আমরা যদি পরের এক্সাম্পলটাতে চলে যাই, পরের এক্সাম্পলটা আমরা দেখব যে পলিভিনাইল ক্লোরাইড, যেটা অর্থাৎ সংক্ষেপে যেটাকে আমরা পিভিসি নামে ডাকি। একই রকম এখানে ভিনাইল ক্লোরাইডকে জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলেই আমরা পলিভিনাইল যে ক্লোরাইড বা পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড পিভিসি, সেটা উৎপন্ন করি। এই যে দেখো এখানে ভিনাইল ক্লোরাইডের সংকেতটা, ভিনাইল ক্লোরাইডে কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বনে দুইটা হাইড্রোজেন থাকে, এবং এই কার্বনে একটা হাতে হাইড্রোজেন আর একটা হাতে ক্লোরিন থাকে, যার নামটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। জৈব পারক্সাইডের উপস্থিতিতে উচ্চ চাপ এবং তাপমাত্রা, এবং ঠিক আগের মতন করে খেয়াল করে দেখো এখানেও এনটা ছোট হাতের হবে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, এখানে এই হাতটাকে বাইরে দিয়ে দিই, এই হাতটাকেও বাইরে দিয়ে দিই, এবং এখানে এন। তাহলে এটা যখন ভেঙে যাচ্ছে এখানে এন দেওয়ার দরকার নেই, ঠিক আগের মতন করেই দেখো এই যে বড় চেইনে পরস্পরের সাথে, মানে মনোমারগুলো ডাবল বন্ড ভেঙে গিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়ে গেল এবং সৃষ্টি করে ফেললো আমাদের বৃহৎ যেই অণুটা, অর্থাৎ পলিমারটা। কে এখানে সেই পলিমারটা? পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, আর মনোমারটা হচ্ছে শুধু ভিনাইল ক্লোরাইড। তো এই ছিল আমাদের সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, যেখানে আমরা দেখলাম যে আমাদের যে অণুগুলো রয়েছে, মনোমারগুলো রয়েছে, তারা তাদের ডাবল বন্ড ভেঙে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে সংযোজন বিক্রিয়ার মাধ্যমে, যেটাকে আমরা বলছি সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। পরবর্তী ক্লাসে আমরা ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।